হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের রিভিশন পর্বে আজকে আমরা যে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসব সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সে যে 5 নাম্বার থাকে সেই 5 নাম্বারে পাশে পাস পেতে হলে তোমাকে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানা থাকতে হবে। তার সাথে জানা থাকতে হবে কিছু প্রবাদ বাক্য। তাহলে কিন্তু এই সব কিছু তোমার জানা থাকলেও সবচেয়ে জরুরি একটা মেসেজ থেকে যায়। যদি তুমি নিজে থেকে কোনো সেন্টেন্স তৈরি করার কোনো ক্ষমতা তোমার না তৈরি হয় ভিতর থেকে, তাহলে তুমি সেটা পারবে না। কারণ তুমি যেই অপশানগুলো আশা করছো সব সময় সেই অপশানগুলো কিন্তু তোমার থাকবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমার নিজে থেকে সেন্টেন্স মেকিং পাওয়ারটা আনতে হবে। আমি তোমাকে বলবো এর জন্য আমাদের চ্যানেলে সেন্টেন্স অ্যানালাইসিস এই ভিডিওটি তোমরা দেখতে পারো, সেখান থেকে তোমরা সহযোগিতা পেতে পারো। আমরা আজকে শর্ট সিলেবাসের উপরে যেই পরীক্ষাটা হবে এইচএসসি, তার জন্য যে কমপ্লিটিং সেন্টেন্সে যা যা আসতে পারে আমরা সেই গুরুত্বপূর্ণগুলো নিয়ে আমাদের রিভিশন ক্লাস শুরু করব। যদি তোমাদের এখানে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টসে আমাকে জানাবে, অথবা আমাদের চ্যানেলে এই অপশানটির উপর যে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারো। তো ভিউয়ার্স, কাজ শুরু করার আগে বলবো তুমি ভিডিওটি না টেনে দেখবে, কারণ এর ধারাবাহিকতা আমি এক এক করে রক্ষা করব। সুতরাং তুমি যে অংশটা টেনেই দেখে ফেলেছ সেখানেই তোমার ঝামেলা রয়ে গেল। তাছাড়া ভিডিও শেষে থাকবে একটা শর্ট নেট টেকনিক, অর্থাৎ কোন কোনগুলো আসার সম্ভাবনা এবং সেগুলো আসলে আমি কিভাবে কাজ করব আমি সেটা দেখাবো। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওটি না টেনে দেখো, যদি ভালো লাগে দেখার পর তাহলে তুমি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে। আমি আমার কাজ শুরু করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সে যেই কনজাংশনগুলো দিয়ে বেশিরভাগ আসে সেটি হলো লেস্ট। এটা আমরা আমাদের রাইট ফর্ম ভার্বসে 17 নম্বর সূত্রে দেখিয়েছি। তারপরে 2 নম্বরে আমি বলবো অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। এটা আমাদের রাইট ফর্ম ভার্বসে 4, 5, 6 এই 3টি সূত্রে দেওয়া আছে। 4, 5, 6 এই 3টি সূত্রে দেওয়া আছে। তারপরে 3 নম্বরে আমি বলবো হোয়েন। এটা কমপ্লেক্স থেকে আসা। 4 নম্বরে আমি বলবো হোয়াইল। এটি রাইট ফর্ম ভার্বসে 18 নম্বর সূত্রে দেখতে পাবে। 5 নম্বরে আমি বলবো ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম। 6 নম্বরে আমি বলবো ইফ। এটিকে তোমরা আমাদের রাইট ফর্ম ভার্বসের সূত্রে 21, 22 এবং 23 নম্বর সূত্রে দেখতে পাবে। 23 নম্বর সূত্রের একটি বিকল্প রূপ হলো 24। সেখানে বলা আছে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট, এই শিরোনামে এটিও থাকতে পারে। তাহলে এটাকে আমরা 7 নম্বর দেব। 8 নম্বরে
আমি বলবো সিন্স অথবা এজ। এটি রাইট ফর্ম ভার্সের 11-12 নম্বর সূত্রে দেখতে পাবে। তাছাড়া এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসা। 9 নম্বরে আমি বলবো নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড, এখানে আছে আবার বিফোর আফটার। এটা আমাদের রাইট ফর্ম ভার্সে 10 নম্বর সূত্রে দেখতে পাবে। এখন 10 নম্বরে আমি বলবো তুমি সো দ্যাট অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এখান থেকে দেখতে পারো। এটা আমাদের চ্যানেলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনে দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে দেখতে পারো। তারপরে রয়েছে বিকজ। 11 নম্বরে হলো বিকজ। বারো নম্বরে হলো হু, হুইচ, দ্যাট, হোয়ার। এখন আমরা দেখব 13 নম্বরে আমাদের কাছে থাকতে পারে উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু অথবা গেট ইউজ টু। এ দিয়ে মেক সেন্টেন্সের কথা বলতে পারে। তখন আমরা খেয়াল করব এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে এবং এটা থাকতে পারে। এটা রয়েছে আমাদের রাইট ফর্ম ভার্বসের 2 নম্বর সূত্রে। তারপরে আমরা দেখব 14 নম্বরে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এইসব দিয়ে থাকতে পারে। এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। 15 নম্বরে আমরা দেখব আমাদের বিকজ অফ দিয়ে থাকতে পারে, ইনস্পাইট অফ দিয়ে থাকতে পারে, টু অথবা ইন অর্ডার টু দিয়ে থাকতে পারে। এখন টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা হলো সিম্পল সেন্টেন্স থেকে বিকজ অফ, ইনস্পাইট অফ, টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো সবই সিম্পল সেন্টেন্সের আদলে থাকতে পারে। তারপরে আমি বলবো আমাদের কতগুলো প্রভার্বস জানতে হবে। এই প্রভার্বস থেকে যেগুলো থাকে তা আমরা কোনোভাবে নিজেরা তৈরি করতে পারবো না। তার উপরে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, মাত্র একটি ভিডিও। তাতেই এ পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ প্রভার্ব পরীক্ষাতে ছিল তা নিয়ে আমাদের ভিডিওটি করা, এবং তোমাদের টেস্ট পেপারে যতগুলো আছে সবগুলো সেখানে আছে এবং সেটা বাংলা সহ বলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। ভিউয়ার্স, আমরা এখন এক এক করে এই সেন্টেন্সগুলো কিভাবে ব্যবহার হয় আমরা সেগুলা দেখাবো।
আমরা যদি 1 নম্বরের লেস্টের কথা বলি, তাহলে আমাদের মনে রাখতে হবে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসবে। তাহলে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড হয়। তাহলে আমরা যদি বলি রিড মোর, লেস্ট তারপরে গ্যাপটা দিয়ে দিল। তুমি এখন খেয়াল করো, রিড মোর লেস্ট, তাহলে সাবজেক্ট ইউ, ইউটা এটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিড মোর, তাহলে যাকে বলেছে সে ইউ, সুতরাং এক্ষেত্রে সাবজেক্ট তুমি ইউ ধরতে হবে। আর এখানে যদি লেখা থাকতো হি রিডস মোর, তাহলে তুমি সাবজেক্ট আবার হি দিতে। এক্ষেত্রে তুমি একটু সজাগ থাকবে, অর্থাৎ যদি ভার দিয়ে শুরু হয় তোমাকে সাবজেক্ট ইউই লিখতে হবে। তাহলে রিড মোর অনেক বড়, লেস্ট ভয় হয় যে ইউ শুড, ফেইল ইন দ্য এক্সাম। এখন যদি দেওয়া থাকে ওয়াক ফাস্ট, লেস্ট, এখানে দ্রুত হাঁটার কথা বলছে, তাহলে ওয়াক ফাস্ট লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন। তারপরে যদি বলি হারি আপ, এটাও একই কথা, দ্রুত হাঁটার কথা বলছে। যদি বলি ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। এখন যদি লেস্ট বলি তাহলে হবে ইউ শুড ফল ডাউন, তুমি পড়ে যাবে। ভিউয়ার্স মোটামুটি পড়ার কথা দিয়েই বেশি আসে, তাহলে তুমি জেনে নাও ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, তা দিলেই তোমার হয়ে যাচ্ছে। এখন আমরা অ্যাজ দো অ্যাজ ইফের কথা বলবো। অ্যাজ দো অ্যাজ ইফে আমাদের 4 নম্বর সূত্র থেকে রাইট ফর্ম ভার্সের বলতে পারি অ্যাজ দো অ্যাজ ইফের পরে ওয়ার বসবে। 5 নম্বর সূত্র থেকে আমরা বলতে পারি অ্যাজ দো অ্যাজ ইফের পরে V2 হবে। 6 নম্বর সূত্র থেকে আমরা বলতে পারি অ্যাজ দো অ্যাজ ইফের পরে হ্যাড প্লাস V3 হবে। তাহলে এটা কিন্তু খুব খুব বেশি আসে, অর্থাৎ তোমার যে 5টি সেন্টেন্স থাকবে বলতে পারো এই দুইটা লেস্ট এবং অ্যাজ দো অ্যাজ ইফ দিয়ে দুইটা থাকতেই পারে। সুতরাং অ্যাজ দো অ্যাজ ইফ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন অ্যাজ দো অ্যাজ ইফ কোথায় বসে? মাঝখানে বসে। তাহলে আমরা যদি বলি হি বিহেভস অ্যাজ ইফ, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, হি অ্যাক্টেড অ্যাজ দো, অ্যাজ দো অ্যাজ ইফ একই কথা। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ অ্যাজ দো। এখন প্রথম অংশ ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে ডান পাশে আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে প্রিটেন্ডের সাথে এস আছে, এখানেও আমরা ওয়ার ব্যবহার করব। এখানে V2তে আছে, এখানে হ্যাড প্লাস V3 ব্যবহার করব। এই নিয়মটা তোমাকে মানতে হবে। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, এখানে ওয়ার দিতে হবে, ওয়াজ দিলে হবে না। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি, আমি ওয়ার ব্যবহার না করে আমি এখানে নিউ ব্যবহার করব, হি নিউ এভরিথিং।
এখন যদি বলি হি অ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফের এই তিনটে সূত্র জানলেই তোমার যথেষ্ট। আমি একটা লিখতে মনে ছিল না, সেটা হলো লেট অ্যালোন, এটাকে আমি 3 নম্বরে দিয়ে দিলাম। ভাবা যায় না এমন, এটি মাঝখানে বসে, এরপরে পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না, এরপরে শুধুমাত্র একটি শব্দ বা একটি ফ্রেজ হতে পারে, তবে ফ্রেজটি তার বাম দিকের শব্দ অনুযায়ী হবে, কিন্তু বেশি মাত্রায় হবে। যেমন হি ক্যান নট রিড, সে পড়তে পারে না। বাংলা নিউজ পেপার। লেট অ্যালোন, এরপরে গ্যাপ আছে। এখন তুমি ভাবছো সেন্টেন্স অনেক বড় হবে, না, সূত্র হলো লেট অ্যালোনের পরে একটা শব্দ বা একটা ফ্রেজ হবে। এখানে আছে বাংলা নিউজ পেপার, আমাদের কাছে বাংলা নিউজ পেপারের চাইতে ইংলিশ নিউজ পেপার আরও জটিল লাগে, তাহলে আমি এখানে বাংলার পরিবর্তে আমি লিখব ইংলিশ নিউজ পেপার। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা সংক্ষেপে লিখবে না। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফের লেট অ্যালোনের বাম পাশে যা থাকবে ডান পাশে তার বেশি মাত্রায় হবে। যেমন যদি বলি হি ক্যান নট বাই এ ফ্যান, সে একটা ফ্যান কিনতে পারে না। লেট অ্যালোন, আমি যদি বলি এসি, আবার একটা এসি কিনবে, তাহলে আমরা এইভাবে এটা ব্যবহার করতে পারি। অথবা বলি হি ক্যান নট রান 5 কিলোমিটার্স লেট অ্যালোন। এখন লেট অ্যালোনের বাম পাশে 5 আছে, তুমি 6 লিখতে পারো, আরও অনেক বেশিও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা, তবে 5 থেকে উপরে কিছু লিখতে হবে। তাহলে যদি বলি হি ক্যান নট গেট এ প্লাস লেট অ্যালোন গোল্ডেন, এইভাবে তুমি লেট অ্যালোনের হিসাবটা দেখে নিতে পারো। এখন আমাদের রয়েছে হোয়েন। হোয়েনকে আমরা কিভাবে দেখাবো? আমরা হোয়েনকে দেখাতে পারি, হোয়েন হলো যখন। হোয়েন কমপ্লেক্সের কনজাংশন, তার জন্য 2টা সাবজেক্ট 2টা ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে 2টা, ভার্ব লাগবে 2টা, এটুকু থাকতেই হবে ওই সেন্টেন্সে। এটা শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে। যেমন হোয়েন হি ওয়েন্ট আউট, যখন সে বের হলো, কমা গ্যাপ দিয়ে দিল। আমি এটা দেখে বুঝলাম এটা কমপ্লেক্সের কনজাংশন, এই একটা সাবজেক্ট, এই একটা ভার্ব, এই একটা অবজেক্ট। এখন আমার সিদ্ধান্ত নিতে হবে এখানে সাবজেক্ট লাগবেই। যদি সাবজেক্ট না দিয়ে আমি ভার্ব দিয়ে লিখি তাহলে আমার আর হচ্ছে না, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমি যে ভার্বটা লিখব সেটা কোন টেন্সে লিখব? তুমি বাম পাশে দেখো ওয়েন্ট এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে আমার সেন্টেন্সটাও পাস্ট টেন্সে হবে। যেমন হোয়েন হি ওয়েন্ট আউট, যখন সে বের হলো, হি লকড দ্য ডোর, সে দরজায় তালা দিল। তাহলে হোয়েন হি স দ্য পুলিশ, কমা গ্যাপ দিয়ে দিল, যখন সে পুলিশকে দেখল, হি
র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। তাহলে হোয়েন কনজাংশন স পাস্ট টেন্স, এখানে র্যান পাস্ট টেন্স, সুতরাং হয়ে গেল। এখন আমরা দেখব হোয়াইল। হোয়াইল দিয়ে আমরা কি করে মেক সেন্টেন্স করব। ভিউয়ার্স, আমাদের রিভিশন ক্লাসে এটাই শেষ ক্লাস। আমরা যেটা করব তার পরবর্তী ক্লাসে, প্রত্যেকটা রিভিশন ক্লাস শেষেই আমরা পরিপূর্ণ এক্সারসাইজ দেখাবো, গুরুত্বপূর্ণগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে এখন আমি বলবো হোয়াইল। হোয়াইল যখন, এর দুইটি সূত্র আছে। এটাকে তোমরা রাইট ফর্ম ভার্বসে আমাদের চ্যানেলে 18 নম্বর সূত্রে দেখতে পাবে। প্রথম বলা আছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি আমার দিতে হবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু পরবর্তী বলা আছে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয়, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমি যেভাবে পেতে পারি প্রশ্নে, আই স হিম, আমি তাকে দেখলাম, হোয়াইল গ্যাপ দিয়ে দিল। এখন আমি মুক্ত। কেন? আমি যদি হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি লিখি তাতেও হবে, আমি যদি একটা সাবজেক্ট লিখি তাহলে পাস্ট কন্টিনিউয়াস দেব, তাতেও হবে। তাহলে আই স হিম, আমি তাকে দেখলাম, হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, রাস্তা দিয়ে যাওয়ার সময়। আমি যদি এখানে সাবজেক্ট ব্যবহার করি তাহলে আই স হিম হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, এভাবেও আমি লিখতে পারি। অর্থাৎ হোয়াইলের পরে আমি সাবজেক্ট দিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই হলো পাস্ট কন্টিনিউয়াস। এটাকে এমনও তো থাকতে পারে হোয়াইল আই স হিম, তখন তুমি খেয়াল করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে হোয়াইল আমি এখানে ভার্বের সাথে আইএনজি দেব, হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, রাস্তা দিয়ে হাঁটার সময়, আই স হিম, আমি তাকে দেখলাম। এখন আমরা ইট ইজ টাইম দিয়ে প্র্যাকটিস করব। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে প্র্যাকটিস করব। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে যেটা আমাদের মানতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইট ইজ টাইম, এখনই সময়, গ্যাপ দিয়ে দিল। যদি বলি উই স্টাডিড হার্ড, আমাদের কঠোর পড়াশোনা করার। অথবা আমি লিখতে পারি উই স্টার্টেড আওয়ার জার্নি। এখন আমাদের ক্লুজ এটা দেওয়া থাকবে, সেই হিসাবে লিখব। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা এইভাবে করব। এখন এখানে যদি উইশ থাকে, এখানে যদি ফ্যান্সি থাকে, তাহলে আমরা কিভাবে করব? যেমন আই উইশ, গ্যাপ দিয়ে দিল, আই ফ্যান্সি, গ্যাপ দিয়ে দিল।
তাহলে উইশ থাকলে ওয়ার হবে, যেমন আই উইশ, আই ওয়ার। এখন ক্লু যদি বলে পাখির কথা, তাহলে আমি বলবো আই উইশ আই ওয়ার এ বার্ড। আমার ইচ্ছা যদি আমি পাখি হতাম। যদি সক্রেটিসের কথা বলে, অর্থাৎ আমি বলতে পারি আই উইশ আই ওয়ার এ সক্রেটিস। মনে রাখতে হবে এখানে সাবজেক্ট কী আছে সেটা প্রয়োজন নেই, আমাকে ওয়ারে দিতে হবে। ফ্যান্সি থাকলে পরবর্তী পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের ভি টু হবে, যেমন আই ফ্যান্সি আই টার্নড পেল। পেল মানে বিবর্ণ, এটা ভি টু। এখন আমি ইফের সূত্র নিয়ে কাজ করব, অর্থাৎ ইফ দিয়ে 100% তুমি পাঁচটির ভিতরে একটি পাবেই পাবে। তাহলে তুমি খেয়াল করো, আমাদের সূত্র 21, 22, 23 দেওয়া আছে। আমি যদি শুরুতে বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে কমা দেওয়া আছে। তারপরে আমি যদি বলি ইফ ইউ ওয়ার্কড হার্ড, তারপরে আমি যদি বলি ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, এখন তুমি খেয়াল করো ইফের পরে কিন্তু প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, এখানে ইফের পরে কিন্তু পাস্ট টেন্স দেওয়া আছে, এখানে ইফের পরে কিন্তু পাস্ট পারফেক্ট দেওয়া আছে। তাহলে তুমি এই পাশে যেখানে প্রেজেন্ট টেন্স আছে সেখানে সেন্টেন্সটা তুমি উইল দিয়ে গঠন করো, আর যেখানে পাস্ট টেন্স আছে সেখানে তুমি উড দিয়ে গঠন করো, যেখানে পাস্ট পারফেক্ট আছে সেখানে উড হ্যাভ দিয়ে গঠন করো। এখন উইলের পরে তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, উডের পরে প্রেজেন্ট ফর্ম দিতে হবে, উডের পরে হ্যাভ থাকলে ভি3 দিতে হবে। তোমার যদি এই সেটআপে কষ্ট হয় তাহলে তুমি আমাদের রাইট ফর্ম ভার্বসে চ্যানেলে যেটা দেওয়া রয়েছে সেখানে তুমি 19 নাম্বার সূত্রটি দেখতে পারো এইগুলোর জন্য, কারণ সেখানে বলা রয়েছে সকল মডালসের পরে প্রেজেন্ট ফর্ম বসে, আর মডালসের পরে বি অথবা হ্যাভ থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমরা এই সেন্টেন্সটা ক্লিয়ার করতে পারি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট। আমি রেজাল্ট সংক্ষেপে লিখলাম। এখন পরে দেখা যাচ্ছে ইফ ইউ ওয়ার্কড হার্ড, তাহলে ইউ উড মেক এ গুড রেজাল্ট। তারপরে যদি দেখি ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ, মেকের পাস্ট পার্টিসিপল হলো মেড, ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। ভিউয়ার্স, এখন আমরা এইটারই ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড এটাকেই ঘুরিয়ে দিতে পারে, সেটাকে আমরা এখানে 8 নম্বরে বলবো। যেমন আগে তারা হ্যাড লিখতে পারে, তাহলে হ্যাড ইউ, তারপরে ভার্বের ভি3, হ্যাড ইউ ওয়ার্কড হার্ড, এখন কমা দিয়ে যদি তারা ছেড়ে দেয়, তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ তুমি এখনও ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড এর ভিতরেই আসো। তাহলে ডান পাশে ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট, তুমি তাই লিখতে পারো। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে তুমি সবসময় হ্যাড পাওয়ার পরেই কিন্তু ডান পাশে ইউ উড হ্যাভ লিখবে না, কারণ তুমি অবশ্যই খোঁজ করবে হ্যাডের পরে সাবজেক্ট আর ভার্বের ভি3 আছে কিনা। যদি ভার্বের ভি3 না থাকে তাহলে এটাকে পাস্ট পারফেক্ট না বলে পাস্ট ইনডিফিনিট বলতে হবে, তখন এটা ইফ ইউ ওয়ার্কড হার্ড অর্থাৎ 22 নাম্বার সূত্রে আমাদের চ্যানেলে আছে, সেখানে চলে যাবে। কেমন? আমি যদি বলি
হ্যাড আই এ ক্যামেরা, এরপরে ছেড়ে দেওয়া আছে। এখন তুমি যদি মনে করো হ্যাড পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, তুমি উড হ্যাভ লিখবে, তাহলে দেখো এখানে আছে সাবজেক্ট, হ্যাড আর একটা অবজেক্ট, সুতরাং ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, এটি পাস্ট পারফেক্ট নয়। তখন তুমি এটাকে লিখতে হবে এই আদলে, যেমন আই উড টেক, আই উড টেক এ স্ন্যাপ, আমি একটা স্ন্যাপ নিতে পারতাম। এখন আমরা 9 নাম্বার নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে দিই, ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে জিরো কন্ডিশনাল বলে একটা ব্যাপার আছে, জিরো কন্ডিশনাল। সেক্ষেত্রে তুমি দেখবে সেই জিরো কন্ডিশনাল ইফের পরে এইটা প্রেজেন্ট টেন্স, এইটাও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইফের পরে দুটি একই টেন্সে থাকে। যেমন যদি আমি তোমাকে দেখি আমার ভালো লাগে, যেমন ইফ আই সি ইউ কমা গ্যাপ দিয়ে দিছে, তখন তুমি যদি লেখো আই ফিল বেটার, আমি ভালো অনুভব করি, তাতেই তোমার হয়ে যাবে। এখন আমরা সিন্স অথবা এস দিয়ে বলব। তাহলে যদি বলি সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, তারপরে গ্যাপ দিয়ে দিল, বললাম হি ক্যান নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারেনি। এখন আমরা নো সুনার হ্যাড দিয়ে কথা বলবো। আমরা এ পর্যন্ত যতগুলো আলোচনা করেছি তার ভিতরে লেস্ট, অ্যাজ দো, অ্যাজ ইফ, হোয়েন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফ, সিন্স, নো সুনার হ্যাড, হার্ডলি হার্ড, স্কার্সলি হ্যাড, বিফোর আফটার, এর ভেতর থেকেই তুমি যে 5টি খুঁজছ হয়তো বা পেয়ে যেতে পারো। সুতরাং আমি গুরুত্ব অনুযায়ী সেগুলোকে স্থান দিয়েছি, সেই অনুযায়ী আমি আলোচনা করতেছি। এখন নো সুনার হ্যাড, এটা তুমি আমাদের রাইট ফর্ম ভার্বসে 10 নম্বর সূত্রে পাবে। তুমি সেখান থেকে দেখতে পারো, যদি লেখা থাকে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, এরপর যদি গ্যাপ দিয়ে দেয়, তুমি খেয়াল করবে নো সুনার হ্যাড থাকলে তোমাকে লিখতে হবে দেন। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। এখন যদি লেখা থাকে নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ, তারপরে গ্যাপ থাকে, তুমি লিখতে পারো দেন দ্য রেইন স্টার্টেড। এভাবে তোমার কাজ করতে হবে। কিন্তু তোমার যদি লেখা থাকে হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড আই রিচড দ্য কলেজ, এখন তোমাকে হোয়েন লিখতে হবে, হোয়েন দ্য রেইন স্টার্টেড।
তাহলে হার্ডলি হ্যাড থাকলে তুমি কিন্তু হোয়েনের জায়গায় দেন লিখলে তখন তোমার হবে না। সুতরাং এ ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। এখন আমি বিফোর নিয়ে আলোচনা করব এই সূত্রেই, অর্থাৎ এখানে নো সুনার হ্যাডের ক্ষেত্রে যেটা দেখা যায়, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, আর সাবজেক্ট ভার্বের V2 পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড, বিফোর, আফটার, এদের এক পাশে পাস্ট পারফেক্ট এবং অন্য পাশে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমি যদি বলি দ্য পেশেন্ট had died before, তারপরে গ্যাপ দেওয়া আছে। তুমি খেয়াল করো বিফোর এর আগে দ্য পেশেন্ট সাবজেক্ট, হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, পরবর্তী সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে সাবজেক্ট ভার্বের V2, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম, কামের পাস্ট ফর্ম হলো কেইম। এখন আমি 11 নম্বরে চলে যাব। 11 নম্বরে আমাদের যে আলোচনাটা করব সেটি হলো সো দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সো দ্যাট অর্থ যাতে, আর সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট অর্থ হলো এতই যে। এখানে এ দুটি মাঝে বসে এবং এদের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসে। এখন এরা যেহেতু কনজাংশন, এদের এক পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, এখন এই ক্যান কুডের হিসাব হলো, আমরা জানি একটা কনজাংশন ব্যবহার করলে তার উভয় পাশে ভার্বটা একই টেন্সে থাকবে, অর্থাৎ একদিক প্রেজেন্ট হলে আরেক দিকেও প্রেজেন্ট হবে, একদিক পাস্ট হলে আরেক দিকেও পাস্ট হবে। সুতরাং সেই দিক থেকে আমরা বলতে পারি ক্যান যদি প্রেজেন্ট হয়, কুড যদি পাস্ট হয়, তাহলে বাম দিকের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে ডান পাশে আমি ক্যান ব্যবহার করব, বাম দিকের সেন্টেন্সটা পাস্ট টেন্স হলে ডান পাশে আমি কুড ব্যবহার করব। যেমন হি রিডস মোর, সে অনেক পড়ে, সো দ্যাট গ্যাপ দিয়ে দিল। তাহলে আমি বলবো হি রিডস মোর, সে অনেক পড়ে, সো দ্যাট যাতে করে, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, আমি রেজাল্ট সংক্ষেপে লিখলাম। তাহলে সো দ্যাট কনজাংশন, কেন আমি ক্যান লিখলাম? কারণ রিডস প্রেজেন্টে আছে। এখানে যদি অ্যাজটা না দেওয়া থাকতো তাহলে হি রিড বললে সেটা পাস্ট ইনডিফিনিটি হতো, আমি এখানে কুড ব্যবহার করতাম। এখানে সতর্কতা রাখতে হবে। আর এগুলো গুরুত্বপূর্ণ ফ্রি রাইটিংয়ের জন্য, রাইট ফর্ম ভার্বসের জন্য, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, এমনকি কানেক্টার্সের জন্য। কারণ এখানে সো দ্যাটের জায়গায় গ্যাপ দিলে আমি বাম দিকের সেন্টেন্স ডান দিকের সেন্টেন্স হিসাব করে, ক্যান হিসাব করে আমি এখানে সো দ্যাট বলতাম। এখন যদি বলি হি রিড মোর সো দ্যাট, এরপরে গ্যাপ দিয়ে দিলে আমাকে আর ক্যান দিলে হবে না, আমি লিখতে হবে হি কুড মেক এ গুড রেজাল্ট। কেন আমার এমন করতে হবে? কারণ এখানে রিড পাস্ট টেন্সে আছে। এখন আমরা সো দ্যাট দিয়ে যদি দেখাই তাহলে বলবো হি ইজ সো উইক দ্যাট, তাহলে এরপরে গ্যাপ দিয়ে দিল। তাহলে আমার এখানে সূত্র হলো সো অ্যাডজেক্টিভ দ্যাট, তাহলে আমাকে আবার সাবজেক্ট ক্যান কুড লাগবে। ইজ কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে, তাহলে হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট
ওয়াক। ভিউয়ার্স, এখানে আমি নট কেন দিলাম? কারণ এই উইকটা নেগেটিভ, সেই কারণে আমি নট দিলাম। যদি উইকটা পজিটিভ কথা হইতো তাহলে আমি এখানে নট দিতে পারতাম না। যেমন আমি যদি একটা পজিটিভ দিয়ে বলি, হি ইজ সো ব্রিলিয়েন্ট, এরপরে গ্যাপ দিয়ে দিল। আমার এখানে মনে রাখতে হবে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আমার এখানে দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ সো ব্রিলিয়েন্ট দ্যাট হি ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। তাহলে এখন আমি যদি নট বলি তাহলে ক্যান নট সলভ দ্য প্রবলেম ইজিলি। সুতরাং ভিউয়ার্স, এটি হয় না। এখন আমি আলোচনা করব হু হুইজ দ্যাট নিয়ে। হু হুইজ দ্যাট, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এরা মাঝে বসে, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শুধু তাই নয়, পাস্ট ফর্ম বসতে পারে, তবে এদের পরে ভার্ব বসবে। যেমন যদি বলি আই নো দ্য বয়, তারপরে হু দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। এখন কি করব? তাহলে আমার সূত্র হলো হু আছে, আমাকে এখানে ভার্ব লিখতে হবে। এখন এই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, প্রেজেন্টে হবে না পাস্টে হবে, এটা আমি কি করে বুঝবো? এখানে হুয়ের পরে যে ভার্বটা আমি লিখব তা তার বাম দিকের ওয়ার্ড অনুযায়ী লিখব, এবং বাম পাশে আছে ভার্বটা প্রেজেন্ট টেন্সে, তাহলে এইটাও প্রেজেন্ট টেন্সে হবে। এখন সিঙ্গুলার না প্লুরাল হবে তা হুয়ের আগের ওয়ার্ড অর্থাৎ অ্যান্টিসিডেন্ট বলে দেবে। যেমন আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, তাহলে একজন ছেলে। তাহলে আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, হু ইজ, আমি পাস্ট টেন্সে হলে ওয়াজ দিতাম, কিন্তু এখানে আর ব্যবহার করতে পারবো না। হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। কিন্তু আমি যদি এখানে আই নো দ্য বয়েজ বলি তাহলে এটা কিন্তু প্লুরাল। তাহলে আমি যদি এখানে হু দেখি তখন আমি কিন্তু ইজ দিতে পারবো না, কারণ আমাকে আর দিতে হবে। হু আর মাই ব্রাদার্স। এই হলো ভিউয়ার্স, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, শিশু অথবা ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করি, বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। এই নিয়েই আমাদের হু হুইজ দ্যাট ব্যবহার করতে হয়। এখন আমি 13 নম্বরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু এর কথা বলবো। এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, উইথ এ ভিউ টু, তারপরে গ্যাপ দিয়ে দিল। আমার সূত্র হলো উইথ এ ভিউ টু। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেল উইথ এ ভিউ টু বাইং, বাইং এ ড্রেস, সে একটা ড্রেস কিনতে মার্কেটে গেল। অথবা আমি দিতে পারি সেলিং ম্যাঙ্গোজ। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলো থাকলে আমি এইভাবে করব। এখন আমি হ্যাজ টু, হ্যাভ টু এগুলোর ব্যবহার বলবো। এখন এগুলোর ব্যবহার বলতে হলে হি হ্যাজ টু ড্যাশ, তাহলে এখানে হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে বলতে পারি
হি হ্যাজ টু বাই এ কার, তাকে একটা গাড়ি কিনতে হয়। যদি এমন করে থাকে হি হ্যাজ টু ড্যাশ টু মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি দেখো টু মেক এ গুড রেজাল্ট অবজেক্ট অংশে আছে। এখন হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, অথবা হি হ্যাজ টু রিড মোর, এইভাবেও আমরা করতে পারি। তাহলে এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখন আমি বিকজ অফ এবং ইনস্পাইট অফ তা দিয়ে দেখাবো। বিকজ অফ, ইনস্পাইট অফ, এদের পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম বসবে না, এদের পরে পসেসিভ ফর্ম বসতে পারে। তাহলে যদি বলি হি ক্যান নট গো টু কলেজ বিকজ অফ, তারপরে গ্যাপ দিয়ে দিল। এখন আমার সূত্র হলো বিকজ অফ, তারা যদি এখানে অফ না দিত তাহলে আমি চাইলে কমপ্লেক্স সেন্টেন্সে ঢুকতে পারতাম, কিন্তু তারা যেহেতু অফ দিয়েছে আমি এখানে আর কমপ্লেক্সে ঢোকার কোনো চান্স রইল না, আমি সিম্পলে ঢুকতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, অফ প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে হি ক্যান নট গো টু কলেজ বিকজ অফ হিজ ইলনেস। মনে রাখতে হবে বিকজ অফের পরে সাবজেক্টিভ ফর্ম বসে না। যেমন আমি বিকজ অফ হি বলতে পারবো না, আমাকে পসেসিভ দিয়ে বিকজ অফ হিজ বলতে হবে। হিজ পসেসিভ, পসেসিভের পরে নাউন। তারপরে এটা এমনভাবেও থাকতে পারে, যেমন বিকজ অফ হিজ ইলনেস, তারপরে কমা দিয়ে গ্যাপ দিতে পারে। তাহলে আমি বলবো হি ক্যান নট বাই এ বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট গো টু কলেজ। তাহলে ইনস্পাইট অফ দিয়ে দিলে অর্থ হলো সত্ত্বেও। যেমন ইনস্পাইট অফ হিজ, ইনস্পাইট অফ হ্যাভিং এনাফ মানি, তারপরে গ্যাপ দিয়ে দিল। তাহলে কি দাঁড়ালো, অনেক টাকা থাকা সত্ত্বেও। আমার সূত্র হলো ইনস্পাইট অফ। তাহলে আমি একটা সেন্টেন্স লিখব, সেটি হলো হি ক্যান নট বাই এ কার। অনেক টাকা থাকা সত্ত্বেও সে একটা গাড়ি কিনতে পারে না। এখন আমাদের কাছে টু, ইন অর্ডার টু এবং প্রভার্ব রয়ে গেল। আমরা টু এর ক্ষেত্রে বলবো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে বলবো হি রিডস মোর টু, অথবা ইন অর্ডার টু, আমরা গ্যাপ দিয়ে দিলাম। তাহলে টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে হি রিডস মোর টু
মেক এ গুড রেজাল্ট। আর এখানেই যদি হি রিডস মোর সো দ্যাট দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি সাবজেক্ট ক্যান কুডের আশায় বসে থাকতাম, অর্থাৎ হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে এখন আমরা টু ইন অর্ডার টু দিয়ে আমরা করলাম। আমাদের এখন যেসব দিকে নজর রাখতে হবে, কোরিলেটিভ কনজাংশন আছে সেগুলো দিয়ে আসতে পারে, যেমন বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর। ভিউয়ার্স, এগুলো দিয়ে আসলেও তোমাকে, যেমন হি ইটস বোথ রাইস অ্যান্ড গ্যাপ দিয়ে দিল। তাহলে আমার সূত্র হলো বোথ ডট ডট অ্যান্ড, তাহলে হি ইটস বোথ রাইস অ্যান্ড বিরিয়ানি। এখন নট অনলি বাট অলসো, কেবল নয় আরও, আর বোথ ডট ডট অ্যান্ড হলো এইটা ওইটা উভয়ই। তাহলে এখন যদি বলি হি ইটস নট অনলি রাইস বাট অলসো বিরিয়ানি, তাহলে বোথ ডট ডট অ্যান্ডের ক্ষেত্রে এইটা ওইটা উভয়ই, আর নট অনলি বাট অলসো কেবল এটাই খায়নি, ওইটাও খেয়েছে। এখন আইদার অর নাইদার নর, যেমন আইদার ইউ অর ইউর ব্রাদার উইল কাম, তাহলে হয় তুমি না হয় তোমার ভাই আসবে। আর যদি বলি নাইদার ইউ নর ইউর ব্রাদার উইল কাম, তাহলে তুমিও আসবে না। তো তাহলে নাইদার ইউ নর ইউর ব্রাদার উইল কাম, তুমিও আসবে না, তোমার ভাইও আসবে না। এখন আমাদের কাছে বাকি থাকে প্রবাদ বাক্য, অর্থাৎ প্রভার্বস নিয়ে যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আমি বলবো, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আর সেগুলো এখানে দিতে পারতেছি না। তোমরা যেটা করবে, কষ্ট করে আমাদের চ্যানেলে ভিজিট করে গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যগুলো আমি সেটা নিজে দেখে 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 সম্পূর্ণ বই থেকে আমি সেটা তোলার চেষ্টা করেছি। সুতরাং আমি বলবো, প্রবাদ বাক্যের জন্য তোমাকে আর পেজ খুঁজতে হবে না, তুমি এই একটা ভিডিও থেকেই তুমি সেটা নিয়ে নিতে পারো। এমনকি সেগুলা ভর্তি এবং চাকরির পরীক্ষাতেও থাকতে পারে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হবে এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে প্র্যাকটিস নিয়ে। আমরা বোর্ড কোশ্চেন থেকে শুরু করে অন্যগুলোও করব। সুতরাং সে পর্যন্ত তোমরা এই সূত্রগুলো ভালোভাবে রিভিশন দিয়ে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং নোটিফিকেশন বেল অন করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।